প্রান্তিক পড়ুয়াদের জন্য মিড ডে মিল ছিল 6 টাকা 78 পয়সা, হলো 10 টাকা। প্রান্তিক অন্তজ পশ্চিমবঙ্গবাসীর জন্য যারা হসপিটালে ট্রিটমেন্ট করে, তাদের সারাদিনের জন্য যে হসপিটাল প্রদেয় খাবার 3 টাইম 4 টাইমের খাবার ছিল 56 টাকা, হয়ে গেছে 110 টাকা। হ্যাঁ, গরিব মানুষ তারা সব। সচ্ছল লোকেরা সরকারি হসপিটালে তেমন যায় না। সরকারি হসপিটালে যারা যায় তাদের প্রায় 60 থেকে 70% ধর্মীয় মুসলমান অথবা দলিত। মিড ডে মিল যাদের খাওয়া খুব দরকার, তাদের বড় অংশ দলিত অথবা মুসলমান, যাদের খাওয়াটা খুব দরকার। সবার জন্য মিড ডে মিল, সবার জন্য, কিন্তু খাওয়াটা যাদের দরকার, যাদের খাওয়া জোটে না, এক লাফে 6 টাকা 78 পয়সা থেকে 10 টাকা। যাদের জোটে, সরকারি কর্মী বা শিক্ষক, সরকার পোষিত বা সরকারি স্কুলের শিক্ষক, আধা সরকারি পঞ্চায়েত ইত্যাদি ইত্যাদি, তাদের ডিএ মাননীয়ার 15 বছর ছিল 18%, মাননীয়ার 15 বছরে 18%, আর মোদিজিদের বা শুভেন্দুজিদের 2 মাসে 20%। 15 বছরে 18% আর 2 মাসে 20% বৃদ্ধি, 38%, 18 থেকে 38। এটা তো সচ্ছলদের কথা আর কি, তুলনামূলক সচ্ছল। নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত বা উচ্চবিত্ত, উচ্চবিত্ত বলা যাবে না, মধ্যবিত্ত, তাদের কথা। 100 দিনের কাজের জন্য টাকা বরাদ্দ, ওটা কাদের জন্য লাগে? দলিত, তফসিলি জাতি উপজাতি এবং মুসলমানদের জন্য লাগে। আবাস যোজনা, আবাস ঘর বাড়ি কাদের জন্য লাগে? পিছিয়ে পড়া, আর্থিক দিক দিয়ে দুর্দশাগ্রস্ত, যাদের অন্যতম মুসলমানরা। মুসলমান পড়ুয়ারা বা দলিত পড়ুয়ারা তারা স্কুল কলেজে যেতে চায়। ছাত্রদের মধ্যে স্কুল কলেজে যাওয়ার প্রবণতা বাড়ানোর জন্য, বিশেষ করে মেয়েদের জন্য একাধিক স্কিম, একাধিক, আমি ব্যাখ্যা করবো না এগুলো। মহিলাদের আপলিফমেন্ট বেশি করে কাদের লাগে? যারা অনগ্রসর মহিলা, হ্যাঁ, মুসলমান, দলিত, তফসিলি জাতি উপজাতি, তারা। সেই মহিলাদের জন্য শুধু 33% চাকরিতে সংরক্ষণ নয়, বিপুল সমারোহ, বিপুল। শুধু অন্নপূর্ণা ভাণ্ডার বলছি না, অন্নপূর্ণা ভাণ্ডার যারা পাবে তাদের যে ক্রাইটেরিয়া, তার মধ্যে সংখ্যালঘু মুসলমানরা বিপুলভাবে আছে। আমি প্রত্যেকটা জায়গা, শিক্ষা, স্বাস্থ্য, ক্ষমতায়ন, স্কলারশিপ, যারা লেখাপড়া করবে, উন্নত শিক্ষা নেবে, তাদের জন্য একাধিক বন্দোবস্ত। সেখানেও সবচেয়ে বেশি গুরুত্ব কাদের কথা ভেবে? স্কলারশিপ কাদের লাগে? টাটা বিড়লার লাগে নাকি? হ্যাঁ, আমারও লাগে না, আমার সন্তানও লাগে না। ওই পিছিয়ে পড়ারা, তার মধ্যে মুসলমান না অন্যতম। ছাত্রছাত্রী, তাদের জন্য বিপুল ঢালুয়া সুবিধা। বেকার যুবক, পড়াশোনা করেছে, চাকরি পায়নি, অথবা কলেজে পড়ছে, বিবাহ করেনি, তারপরেও ছাত্রীরা পড়ে যাচ্ছে, তাদের জন্য আলাদা ব্যবস্থা। স্টাইফেন, পয়সা, ভাতা। অঙ্গনওয়াড়ি কর্মী, আশাকর্মী, পিছিয়ে পড়া, অনগ্রসর, প্রচুর সংখ্যালঘু দলিত অংশের মহিলারা যুক্ত, 5,000 টাকা লাফিয়ে। আগে ছিল 6,500 টাকার মতো, লাফিয়ে 5,000 টাকা, 6,500 থেকে 7,000 টাকা হওয়ার কথা, লাফিয়ে 5,000 টাকা বৃদ্ধি। সিভিক ভলেন্টিয়ার দিদি করেছিলেন, দিদি, তাদেরও ছেড়ে দেয়নি, তাদেরকেও 2,000 টাকা। কেউ অভিযোগ করছে মিড ডে মিলের রাঁধুনিদের বেতন 1,600-র মতো ছিল, আরও অনেক না, কত বাড়বে? 1,600 থেকে 2,600 করে 1,000 টাকা তারা বাড়িয়ে দিয়েছে। একটা সেশনে 1,000 টাকা, এক বছরে। এভাবে যদি মমতা ব্যানার্জি 15 বছরে বাড়াতেন 1,000 করে, 15,000 টাকা হতো। আমি
বাজেট নিয়ে বিস্তৃত ব্যাখ্যার জন্য এইগুলো বললাম না। এগুলো বললাম কেন, গোলাম রাব্বানি প্রাক্তন সংখ্যালঘু মন্ত্রী এবং আরও অনেক সংখ্যালঘু ওই এখন বিদ্রোহী হয়েছে তৃণমূলের, আরেকজন সিপিএম থেকে বেরিয়েছে কি মোস্তাফিজুর না কী নাম এমএলএ, তাদের কিছু ইন্টারভিউ দেখছিলাম আর মুসলমান সমাজের প্রতিক্রিয়া দেখছিলাম। তারা বলছে 5,700 কোটি প্লাস ছিল সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা খাতে বাজেট, সেটা 62% কমে 21,000 কোটি সামথিং হয়েছে। 21,000 কোটি সামথিং হয়েছে। কত পার্সেন্ট কমেছে? 62%। খুব ব্যথা, হায় রে যায় রে, মোল্লাদের কি হবে রে। এই বাজেট করার সময় মনে হয় দিলীপ ঘোষের বক্তব্যটা কান দিয়ে শোনা হয়নি, নাহলে বাজেটে আরও এই বরাদ্দটা কমত। যে মুসলমানদের তো সব উন্নয়ন মমতা ব্যানার্জি করে দিয়েছে, ক্ষমতা এসে 3 মাসের মাথায় করে দিয়েছে। ক্ষমতা আসার 3 মাসের মাথায় মুসলমানদের 99% উন্নয়ন কমপ্লিট, 1% বাকি ছিল, সেটা বাকি 15 বছর নিশ্চয়ই কমপ্লিট। একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে মুসলমানদের বা সংখ্যালঘুদের অন্য বাজেটে দেবে কেন? আগে উত্তর দিন। একজন ব্রাহ্মণ সন্তান, একজন আদিবাসী দলিত, তারা যে যে সুযোগ পাচ্ছে মূল স্টিমের মধ্যেই তো পাচ্ছে, সংখ্যালঘুরা বাড়তি পাবে কেন? সংখ্যালঘুরা কি আবাস যোজনা টাকা নেবে না? সংখ্যালঘুরা কি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নেবে না? 100 দিনের কাজের টাকা নেবে না? সংখ্যালঘুরা কি ওই বিবেকানন্দ মেরিটসের টাকা নেবে না? স্কলারশিপ নেবে না? সংখ্যালঘুরা কি ছাত্রদের জন্য, মহিলাদের জন্য, শিক্ষকদের জন্য যে ডিএ এবং ওই সরকারি হসপিটালে যে খাবারের জন্য বরাদ্দ 110 টাকা হয়েছে 56 টাকা থেকে, হ্যাঁ, বা মিড ডে মিলে যে সন্তানরা খেতে যায় ওই সুযোগ কি মুসলমান বাচ্চারা নিচ্ছে না? সংখ্যালঘুরা নিচ্ছে না? তাহলে আবার অন্য বাজেট থাকবে কেন? কারণটা কি? এই পয়েন্ট আসুন আর কি। হ্যাঁ, অন্য বাজেট ছিল, মানে অন্য বাজেট করেছিলেন, একদম টু দ্য পয়েন্ট মাদ্রাসার কথা মাথায় রেখে, এবং মুসলমানদের কবর ঘিরে দেওয়া, মুসলমান আলটিমেটলি কবরে যাওয়া, বা ভাতা দেওয়া, ইমাম ভাতা ইত্যাদিতে ভাতা দেওয়া, বা একেবারে কিছু নষ্ট হয়ে যাওয়া কিছু প্রতিষ্ঠানগুলো চালানো, যেমন হজ হাউস বন্ধ অপ্রয়োজন, যেমন মিল্লি আলামিন কলেজ বন্ধ, মুসলিম স্কুল বন্ধ, উর্দু একাডেমি বন্ধ, বায়োটেক কমিশন বন্ধ, ফিনান্স কর্পোরেশন বন্ধ, মাদ্রাসা বোর্ড বন্ধ, মাদ্রাসা সার্ভিস কমিশন বন্ধ, আলিয়া ইউনিভার্সিটি বন্ধ, এই সবটা বন্ধ। এইটা দরকার। এইগুলোর জন্যই মূলত সংখ্যালঘু খাতে বাজেট ছিল কত? 5,700 সামথিং কোটি টাকা, আর উত্তরবঙ্গ উন্নয়নে ছিল 900 কোটি টাকা, 900 পুরো উত্তরবঙ্গ মিলিয়ে। জাস্টিস হয়েছিল? ইনজাস্টিস হয়েছিল। এবার প্রশ্ন উঠতে পারে, ও দিদি কি ভালোবাসতেন, কি বিশাল উন্নয়ন করেছিলেন। না, ঘেটা করেছিলেন। ওটা টাকা সাইফনের কেন্দ্র ছিল। মুসলমান ভাইদের বলে রাখি, কি কেন্দ্র ছিল? মাইনরিটি দপ্তরে টাকাটা দাও, দেখাশোনার কেউ নেই, সবাই চিটিংবাজ, যারা যারা বোঝায় সবাই চিটিংবাজ। হ্যাঁ, ঠকবাজতে কাউদার চিটিংবাজের সার্টিফিকেট নিয়ে তবে এই দপ্তরের হয় মন্ত্রী হবে, না আধিকারিক হবে। হ্যাঁ, তাকে প্রথমে চিটিংবাজ হতে হবে, পকেট মার চিটিংবাজ। কয়টা চিটিংবাজের নামে করি বলছি আমি, ওয়েট করুন বলছি। ওই টাকাটা অন্য খাতে চলে যেত, পার্টিতে চলে যেত, দেখিয়ে দেওয়া হতো খরচা। যদি 5,700 কোটি টাকাই মুসলমানদের বা সংখ্যালঘুদের উন্নয়নে ব্যবহৃত হয়, তাহলে একটা তো মাদ্রাসা হবে সরকারি অনুদান প্রাপ্ত, একটা প্রতি বছরই তো 5,700 গুণ করুন না, কত লক্ষ কোটি টাকা হচ্ছে। তো কত লক্ষ কোটি টাকা শুধু সংখ্যালঘুদের জন্য মমতা ব্যানার্জি দিয়েছে এই 15 বছর। বলছি, এক বছর যদি 5,700 কোটি টাকা দেয়, তাহলে 15 বছর কত দিয়েছে গুণ করুন।
মানে আমি বলছি 25-26 অর্থবর্ষে 5,700 কোটি টাকা, তার আগের অর্থবর্ষ, তার আগের 15 বছর ধরে অর্থবর্ষ, তাহলে গুণ করলে কত লক্ষ কোটি টাকা হয়, কত লক্ষ কোটি টাকা হওয়া উচিত। একটা মাদ্রাসাকে অনুদান দিতে পারতো না, দেয়নি। একটা শিক্ষার সমূহ উন্নয়ন করতে পারতো না, দেয়নি। একটা নির্দিষ্ট মুসলিম এলাকায় ভালো ইউনিভার্সিটি তৈরি করতে পারতো না, দেয়নি। আমি তালিকা দিয়ে শেষ করতে পারবো। মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর অঞ্চলে যেখানে যেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, সেসব অঞ্চলে স্কুল কলেজের সংখ্যা পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গা অপেক্ষা অনেক কম, জনসংখ্যা অনুপাতে বলছি। ওখানে কি স্কুল কলেজের সংখ্যা বৃদ্ধি করতে পারতো না? সাধারণ এডুকেশন বলছি। মাদ্রাসা বৃদ্ধি করতে পারতো না, সেটাও বলছি। কিচ্ছু, টাকাটা সাইফন হয়েছে আর লুট হয়েছে। তাহলে যদি টোটাল 5,700 কোটি টাকা দিয়ে থাকে, তার মধ্যে 20-30% কি খরচা হয়েছে? তাহলে 20% মানে হচ্ছে অনেক কম বর্তমান বাজেট হচ্ছে। এবার যে বাজেটটা হচ্ছে, সেই বাজেটটা যদি প্রপারলি সংখ্যালঘু উন্নয়ন মাদ্রাসায় খরচা হয়, বিপুল লাভ। অর্থাৎ কত পার্সেন্ট বাজেট তাহলে হলো? 38%। 62% বাজেট কমেছে, 38% রয়ে গেছে, যেটা এবারে বিজেপি সরকার দিয়েছে। যে বিজেপিরা ক্ষমতায় মুসলমানদের ধ্বংস করে দেবে একদম। আমি বলছি মুসলমানদের পাখির চোখ হওয়া দরকার, সংখ্যালঘুদের পাখির চোখ হওয়া দরকার। এই 38% টাকা একটা নয়া পয়সা যা দিয়ে দিতে নয়। মমতা ব্যানার্জি টোটাল বাজেটের 20% ও 15% খরচা করতেন না, সাইফন করতেন টাকাটা। তাহলে টোটাল দেখে গেছে মুসলমানরা, লাভ হয়নি কিচ্ছু। আমি একটা একটা করে উদাহরণ দিতে পারি, খুঁটে খুঁটে উদাহরণ। আর বিজেপির সরকার 2 মাসের মধ্যে এসে যে 38%, টোটাল টাকার 38%, অর্থাৎ 2,100 সামথিং কোটি টাকা দিয়েছে, সেটা যদি প্রপারলি ইউটিলাইজ হয়, আমি নিশ্চিত করে বলছি প্রপারলি ইউটিলাইজ হবে, নিশ্চিত করে বলছি, সোনা সোহাগ হয়ে যাবে। এর মধ্যে কিছু কথা আছে। হজ হাউসকে কেন টাকা দিয়েছিল? লুটে দেওয়ার জন্য কিছু লোককে। ওরা লুট করবে, লুটের একটা অংশ অভিষেকের বাড়িতে যাবে। পাপ জানেন তো, পাপ পাপ বাপকে ছয় না, দেখেছেন? ঋতব্রত এবং সেই অরূপ বিশ্বাসও চলে গেছে। তারা গিয়ে কত 12 জন না কজনের কমিটি তৈরি করেছে, তৃণমূল, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের কমিটি। সেই কমিটি থেকে সাসপেন্ড করে তাড়িয়ে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। নেট ঠেলা, মমতা বাদ, অভিষেক বাদ, তৃণমূল পার্টি চালাচ্ছে অন্য কেউ। অভিষেকটা দেখুন। হ্যাঁ বলছি, হজ হাউস, অনেকগুলো অফিস, নিউ টাউনে বিরাট 7তলা বিল্ডিং, 2 মাসের জন্য হাজিরা ওখানে যায়, আর বাকি 10 মাস ফাঁকা পড়ে থাকে। ওখানে নোংরামি নষ্টামি হয়, টাকাটা লুট হয়, ওখানে 2 নম্বরই ব্যবসা চলে। ওখানে মোল্লারা ঘেঁচতে, মানে বাঙালি মুসলমানরা ঘেঁচতে পারে না। ওখানে এম্পাওয়ারমেন্টে কিছু উর্দুভাষী মুসলমান, টোটাল পশ্চিমবঙ্গের মুসলমানদের মধ্যে মাত্র 5% উর্দুভাষী, মাত্র 5%। বাকি সব বাঙালি মুসলমান। তাদের অস্তিত্ব হজ কমিটিতে নেই, হজ কমিটিতে নেই, হজ হাউসে নেই। একটা মুসলমান করে ঘুরে বেড়াতো মাথায় টুপি দাঁড়িয়ে দিয়ে, সে চিটিংবাজ। ফিরহাদ হাকিমের আশীর্বাদ ধন্য, মনে হয় লুটের মালটা সে লুটে নিয়ে ফিরহাদ হাকিমকে ভাগ দিত। সে দাড়ি টুপি রেখে চিটিংবাজ একটা, মস্ত বড় চিটিংবাজ। আমি নামটা পরে বলবো, এখন বলছি না, কারণ ওকে তো লকাপে ঢোকাতে হবে না, এক্ষুনি বলে দিলে অসুবিধা আছে। সেকেন্ড হচ্ছে মিল্লি আলামিন কলেজ, মিল্লি ওটা হচ্ছে লুটের জায়গা, উর্দুভাষীদের লুটের জায়গা, পুরো শেষ করে দিয়েছে। থার্ড হচ্ছে মুসলিম ইনস্টিটিউট হল, সৃষ্টি থেকে আজ পর্যন্ত শুধু লুট হয়েছে। শুধু কি হচ্ছে? শুধু লুট হয়েছে। হ্যাঁ, উর্দুভাষীদের হেডকোয়ার্টার ওটা, উর্দু একাডেমি, যত ধরনের চিটিংবাজি, নোংরামি, নষ্টামির, ওটা হচ্ছে হেডকোয়ার্টার। কোনোটাই দরকার নেই, কোনোটাই প্রয়োজন নেই, দরকার নেই, প্রয়োজন নেই, কোনোটাই দরকার নেই। এই করে এখানে তো খরচা হতো কিছু। মাদ্রাসা বোর্ড, ওরকম দুর্নীতিগ্রস্ত বোর্ড দুনিয়া আছে কিনা জানি না, আমি তার সাক্ষী, আমি তো জানি। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন, দুর্নীতির আলোতে একটা, টাকা দেবে কেন ওখানে? আলিয়া ইউনিভার্সিটি, ওটাকে আলিয়া মাদ্রাসা কলেজ, ওর ইজ্জত ছিল একটা, ওটাকে উলঙ্গ করে, মানে ওই যে গণধর্ষণ করে না, ওটাকে গণধর্ষণ করা হয়েছে, পুরো নষ্ট করে দিয়েছে। দুনিয়ায় শুনেছেন একটা উচ্চশিক্ষার কেন্দ্র, উচ্চশিক্ষা দপ্তরের আন্ডারে থাকবে,
একটা বিশ্ববিদ্যালয় চালাচ্ছে কে জানেন? তার অথরিটি কে জানেন? মাদ্রাসা বোর্ড। শুনেছেন কোথাও নাকি? সংখ্যালঘু দপ্তর ও মাদ্রাসা শিক্ষা দপ্তর, এরা কাকে চালাচ্ছে? একটা বিশ্ববিদ্যালয় চালাচ্ছে, আলিয়া বিশ্ববিদ্যালয় তার নাম। ওখানে পয়সা দেবে? পয়সা দেওয়া উচিত। কি বললাম? দুনিয়া শুনেছেন? একটা মাদ্রাসা বোর্ড, ওই আলিফ বে তে সে দুলে দুলে পড়েন, ওই মাদ্রাসা বোর্ড সে চালাবে বিশ্ববিদ্যালয়। কলকাতা পশ্চিমবঙ্গে 42টা বিশ্ববিদ্যালয় যখন মিটিং করে, আলিয়া চান্স পায় না। টোটাল আলিয়াটা দুর্নীতির আরোপ। সেন্ট্রাল গভর্নমেন্ট 110 কোটি টাকা দিয়েছিল ভোকেশনাল ট্রেনিং করার জন্য। আলিয়া মাদ্রাসাকে দায়িত্ব দিয়েছিল সংখ্যালঘুদের ভোকেশনাল ট্রেনিং। তখন ওখানকার উপাচার্য ছিলেন ডক্টর আলী। জজ টেলিগ্রামের সাথে অবৈধ সম্পর্ক তৈরি হয়েছিল এই গোলাম রাব্বানি আর গোলাম আনসারি। মাইনরিটি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন বা দায়িত্বপ্রাপ্ত ছিলেন গোলাম আনসারি, একটা উর্দুভাষী, আর গোলাম রাব্বানি একটা চিলিকবাজ মন্ত্রী উর্দুভাষী। দুটো গোলাম। জজ টেলিগ্রামের সাথে অবৈধ একটা রিলেশন তৈরি করে টোটাল টাকাটা সাইফন। কিছু হয়নি। ফার্স্ট কিস্তি টাকা দেওয়ার পরে সেকেন্ড কিস্তি টাকা দেওয়ার আগে আলিয়া বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি তিনি বলেছিলেন আগের টাকার হিসাব দাও। ওটা গন্ডগোল হয়েছে টাকাটা। যেই বলেছে কিছু ছাত্রকে দিয়ে বেধড়ক পিটিয়েছে। বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলরকে পেটাচ্ছে কিছু দুর্নীতিগ্রস্ত তৃণমূলী ছাত্র, তাদের লেলি দিয়ে মার মার মার, আমরা চুরি করে খাওয়ার জন্য বিশ্ববিদ্যালয় করেছি, সেই জন্য মাইনরিটি আন্ডার রেখেছি, পিটিয়ে তারপর সরকার তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে। সরকার পিটুলো যারা তাদেরকে পুজো করলো, যে পেট্রোল খেলো তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। হয়েছে? আমি আজকে মাননীয় শিক্ষামন্ত্রী, স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মনজির সাথে মিট করেছি। প্রতিমন্ত্রী কৌশিকবাবু তার সাথে মিট করেছে, আমার সাথে সাক্ষাৎ হয়েছে, আলোচনা হয়েছে আজকে। এবং মাস এডুকেশন মিনিস্টার শঙ্করবাবু তার সাথে মিট হয়েছে। আমার তিনজনের সাথে দেখা হয়েছে, অনেকক্ষণ কথা হয়েছে। আমি শিক্ষামন্ত্রীকে বলেছি যে মাদ্রাসা বোর্ডটা কেন মাইনরিটির আন্ডারে থাকে? ওটা তো অপবিত্র হয়ে যাবে। মাদ্রাসা বোর্ডটাকে স্কুল এডুকেশনের আন্ডারে তুলে নেওয়া হোক, এবং স্কুল এডুকেশনের আন্ডারে যে বোর্ড থাকে, যেমন কি হায়ার সেকেন্ডারি বোর্ড, সেকেন্ডারি বোর্ড, হায়ার সেকেন্ডারি বোর্ড, সেকেন্ডারি বোর্ড আর প্রাইমারি বোর্ড, তার সাথে মাদ্রাসা বোর্ড যুক্ত হয়ে যায়। তবে এর গরিমা বাড়বে, এর মানগত উন্নয়ন ঘটবে, এর মর্যাদা বাড়বে, এর গুরুত্ব বাড়বে, এর মার্কশিট তার 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 প্রাসঙ্গিকতা বাড়বে। অসুবিধা কী আছে? তাতে তো মাইনরিটি খরচা হচ্ছে না, স্কুল এডুকেশনের খরচাটা হচ্ছে। আগে তো তাই ছিল। স্কুল সার্ভিস কমিশন আর মাদ্রাসা সার্ভিস কমিশন, জানেন মাদ্রাসা সার্ভিস কমিশনের বিরুদ্ধে মামলা হয়ে গেছিল। সেখানে যত ধরনের গণ্ডামি মোল্লারা চালায়, নোংরামি নষ্টামি যতগুলো আলাদা আছে সব ওখানে আছে। ওই মাদ্রাসা সার্ভিস কমিশনটা তুলে দিয়ে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে মাদ্রাসাতেও শিক্ষক নিয়োগ, স্কুলেও শিক্ষক নিয়োগ, অসুবিধা নেই কিছু। ওইটা করার পরামর্শ দিয়েছে। ওটার মান উন্নত হওয়া, যেখানে মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে মুসলমানরা আলাদা কোনো ফেসিলিটি পাচ্ছে না, আলাদা কোনো সংরক্ষণ পাচ্ছে না। তাহলে মাদ্রাসা সার্ভিস কমিশন রেখে তাকে এত দিন করার কি দরকার আছে? যোগ্য লোকেরা যোগ্য জায়গায় চাকরি পাবে, যোগ্য লোকেরা মাদ্রাসায় পড়াতে যাবে, এই তো কথা। মাদ্রাসার শিক্ষকদের মধ্যে 30 থেকে 40% শিক্ষক হচ্ছে অমুসলমান ধর্মে। নিয়োগ হয়েছে স্কুল সার্ভিস কমিশন, মাদ্রাসা কমিশনের মাধ্যমে। স্কুল কমিশনের মাধ্যমে তাই হবে, আগে তাই ছিল। আর আলিয়া ইউনিভার্সিটি হায়ার এডুকেশনের আন্ডারে চলে যাবে, মাইনরিটি কমিশনের আন্ডারে থাকবে না। তাহলে খরচাটা তো হবে না, খরচা কমিয়ে দিক, বাজেটটা একটু কাটছাট করে দিক, একটু কমিয়ে দিক বাজেটটা, আমি বলছি। আর এই যে আছে ওই উর্দু সব তুলে দিক, ভেঙে চুরমার, ওটা অন্য কাজে লাগাক, ওটা হসপিটাল করুক। এই হজ হাউসটা তুলে দিয়ে ওটা হসপিটাল করুক। হাজিদের পয়সা থাকলে হাজিরা তার মধ্যে জায়গা থাকবে, হোটেলে থাকবে হাজিরা। না হজ করতে যাবে না, দরকার নেই হজ করতে। ইসলামের কোনো দান দানের টাকায় হজ করা নিষিদ্ধ। যার সামর্থ্য আছে সেই কেবলমাত্র হজ করতে পারে, তাদের সামর্থ্য আছে। উর্দু ভাষীদের যোগ্য লোকদের রেখে অযোগ্য লোকদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। পশ্চিমবঙ্গটা উত্তরপ্রদেশ, বিহার নয়, এটা পশ্চিমবঙ্গ, বাঙালি লোকদের জায়গা। হ্যাঁ, এই কদিন আগে পশ্চিমবঙ্গ দিবস গেল, এটা বাঙালি হিন্দুদের হোমল্যান্ড। যে মুসলমানরা
এই হোমল্যান্ডকে গ্রহণ করেছে সেই মুসলমানরাও বাঙালি। বাঙালি লোকদের জায়গা থাকবে না, তারা 95% টোটাল মুসলমানদের। কেমন হয় পরামর্শটা? কেমন লাগছে আপনাদের? গালাগাল দেবেন, দিন, ভালো করে গালাগাল দিন। আপনাদের লজ্জা করে না? সংখ্যালঘু স্ট্যাটাস বলছেন না? 30 ধারা, 25 ধারা, 26 ধারা দেখাচ্ছে না সংবিধান, ওগুলো উঠে যাবে। ওগুলো সংবিধান সংশোধন করা যায়, জানেন তো? ওটা সংশোধন করার জন্য পার্লামেন্ট আছে। যেমন সেকুলার শব্দটা ভারতের সংবিধানে ছিল না। 1975 সালে ইন্দিরা গান্ধী সরকার ওটা যুক্ত করেছে। ওটা যদি যুক্তও করা যায়, বের করে দেওয়া যায়। আপনারা কি চাইছেন নাকি 30 ধারাটা তুলে দাও? তো 30 ধারার সুযোগ নিয়ে আপনারা সংখ্যালঘু স্ট্যাটাস দিয়েছে, লাভটা কি হয়েছে? যদি সংখ্যালঘু স্ট্যাটাস না থাকতো ক্ষতি কী ছিল? লজ্জা করছে না? আচ্ছা বলুন তো, জৈনরা যে স্কুল চালায়, জৈনরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, তারা শিক্ষক নিজেরা নিয়োগ করে। ওই সংখ্যালঘু স্ট্যাটাস বলেন না, সংখ্যালঘু তকমার অধিকারটা নিয়ে তারা তাদের শিক্ষক নিয়োগ করে। আর সরকার স্কুল সার্ভিস কমিশন থেকে যারা যোগদান করে, যে সমান মাইনে দেওয়া হয়। কাদের? খ্রিস্টানদের। একটার পর একটা স্কুল আছে খ্রিস্টানদের, সরকারি অনুমোদিত স্কুল। সরকারি শিক্ষকদের অর্থাৎ পোষিত এডেড স্কুলের শিক্ষকদের যে বেতন, ওই বেতনটা ওরা পায়। কিন্তু নিয়োগকর্তা ওদের অথরিটি, খ্রিস্টানদের অথরিটি, জৈনদের অথরিটি, বৌদ্ধদের অথরিটি, তারা নিয়োগ করে। আবার রামকৃষ্ণ মিশন তারা মামলা মোকদ্দমা করে বলেছে, আমরা মাইনরিটি, আমরা স্কুল সার্ভিস কমিশন থেকে শিক্ষক দেব না, শিক্ষক আমরা নির্বাচন করব। কিন্তু বেতন দেবে গভর্নমেন্ট। স্কুল সার্ভিস কমিশন থেকে যে শিক্ষকরা বেরিয়েছে তাদের সমান সমতুল্য বেতন এবং রিটায়ারমেন্টের সময় যে ফেসিলিটি, সব ফেসিলিটি তারা দিতে হবে। শুধুমাত্র মাদ্রাসার ক্ষেত্রে কেসটা হয়ে মাদ্রাসায় বাতিল হয়েছে। মাদ্রাসাও কেস করেছিল যে আমরাও, আমাদের স্কুল সার্ভিস কমিশন লাগবে না, যেহেতু সংখ্যালঘু স্ট্যাটাস আছে, আমরা এই নিয়োগটা আমরা করব। কিন্তু ওদের যে মানগত উন্নতি, ওদের যে কোয়ালিটি নিয়োগের, ওরা স্বচ্ছতা চায়, স্কুলটাকে স্কুল বলে মনে করে, শিক্ষাঙ্গনে যোগ্য লোক ঢোকার। মোল্লারা পুরো উল্টো, তার নিজের বউ, বাচ্চা, আত্মীয় স্বজন, পড়াশোনা যেন সব ঢোকাবে। গোটা পশ্চিমবঙ্গে বেশ কিছু মাদ্রাসা ওই কেস চলাকালীন সময় পয়সা করে নিয়ে অবৈধতার সাথে আত্মীয় স্বজন সব ঢুকিয়ে দিয়েছে। আমাদের মতোরা আওয়াজ করে সুপ্রিম কোর্টে চিৎকার করে বলেছি, মোল্লাদের রক্তের গণ্ডগোল আছে। মোল্লাদের কিছু গণ্ডগোল আছে রক্তের। মাদ্রাসা যারা চালায় তারা এত নিম্নমানের, এত ঘৃণিত পাপাত্তা তারা। এই মাদ্রাসা সার্ভিস কমিশন না থাকলে শিক্ষক নিয়োগ অত্যন্ত নোংরাভাবে হবে। অযোগ্য লোকেদের মাদ্রাসা পড়ে যাবে, মাদ্রাসা শেষ হয়ে যাবে, যতটুকু আছে তাও শেষ হয়ে যাবে। অবশেষে সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে, মাদ্রাসা সার্ভিস কমিশনটা রেখে দিয়েছে। অর্থাৎ এখানে ব্যক্তিগতভাবে মুসলমানরা সংখ্যালঘুদের যে অধিকার, সে অধিকার প্রয়োগ করে তারা সরকারি সাহায্য নিয়ে নিজেরা নিয়োগকর্তার ভূমিকা থাকতে পারছে না। যেটা রামকৃষ্ণ মিশন পাচ্ছে, খ্রিস্টানরা পাচ্ছে, বৌদ্ধরা পাচ্ছে, জৈনরা পাচ্ছে, মোল্লারা পাচ্ছে না। ওরা সংখ্যালঘু, আমরা সংখ্যালঘু, আমরা এত অপদার্থ সংখ্যালঘু। কেন? কি জন্য? ও মোল্লা ভাই, ফলে সংখ্যালঘু খাতে বাজেটটা অনেক বেশি হয়ে গেছে, কম হয়নি। এবার এই বাজেটটা কোথায় দেওয়া হবে, ওয়াকফটা আছে, সেটা এন্টারলি লুটে নিয়েছে মোল্লারা। ওয়াকফের যে হাজার হাজার কোটি টাকা লুটেছে মোল্লারা। মোল্লারা কোনো আপত্তি করছে? মোল্লা নেতারা কেউ আপত্তি করেছে? আমি পরিষ্কার করে বলছি, গোলাম রাব্বানিকে নজরে রাখতে হবে। গোলাম রাব্বানি কলকাতার মনু মেমোরিয়াল একটা মাদ্রাসা আছে, সে মাদ্রাসার লুঙ্গি পরে মাথায় টুপি দিয়ে একটা চিটিং বা টিআইসি ছিল। সেই মাদ্রাসা থেকে যত কি বলে কম্পিউটার, 10টা কম্পিউটার, 20টা ফ্যান নিয়ে গিয়ে একটা মিশন লাগিয়ে দিয়েছে, নিজের ব্যক্তিগত সম্পত্তি মিশন হলো। আবার একটা ওই বললাম না, ফিরাত হাকিমের আশ্রয় ধন্য, সে নিজে 2-3 জায়গায় কাজ করে, বনসহায়ক, সেখান থেকে বেতন নিচ্ছে। আর মাদ্রাসাটা যায় না, একদিনও না গিয়ে মাদ্রাসাতেও টাকা নিচ্ছে, 2 জায়গা থেকে টাকা নিয়ে চালাচ্ছে এবং প্রত্যেক জায়গা থেকে তোলা আদায় করছে। অবশেষে শিরোথানিতে ধর্ষণে অভিযুক্ত হয়ে অবশেষে সে এখন আপাতত চুপ আছে। তার রক্ষাকর্তাকে, তার নিয়োগকর্তাকে, তাকে এই জায়গায় আনলো কে? ফিরাত হাকিম সাহেব। ফিরাত হাকিম আপনাকে কী সাপ্লাই? দাড়ি টুপি। আগে দাড়ি টুপি ছিল না, মদ খেত, পরে দাড়ি আর টুপি। দাড়ি টুপি থেকে সাবধান, ভয়ঙ্কর জিনিসটা। মানিক কুইকে ধরে মেরেছে না, অন্যায় করেছে,
দাড়ি টুপি থাকলে মারা যায় না, কোনো ধর্মের মানুষ আইডেন্টি হতেই পারে, কিন্তু দাড়ি টুপি এই যে মর্যাদা এটাকে পচিয়ে দিয়েছে মোল্লারা, তাই মানিক ফকিরা ট্রেনে মার খাচ্ছে, ধাক্কা দিয়ে লাঠি করে ফেলে দিচ্ছিল না। সে বলে আমি হিন্দু, বাঁচাও বাঁচাও বাঁচাও। ফিরাদা কেউ বলবে আমি হিন্দু, আমি মায়ের দিক দিয়ে হিন্দু, এবার পৈতেটা গলায় পড়ছি, আমি বাপের পরিচয়টা দেবো না, আমি বারাক ওবামার মতো হবে, আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা বাপের পরিচয়টা দেয়নি, মায়ের পরিচয় দিয়ে নিজে খ্রিস্টান। বারাক হুসেন ওবামা, হুসেনটা বাদ, এবার ফিরহাদ হাকিম, ফিরহাদটা বাদ থাকবে, শুধু ববি হাকিম হবে, হিন্দু ধর্ম নেবে। ববি হাকিম সাহেব আপনি এইটা বাকি আছে না, মায়ের পরিচয়ে পরিচিত হবে, বাপটা বাদ যাবে। বিজেপি সরকার আছে না, এদের তো নির্লজ্জতা পাল্টি শেষ সীমায়। আমি পরিষ্কার বলছি, আজকে যে বাজেট অত্যন্ত ভালো বাজেট, অত্যন্ত মর্যাদার বাজেট। আমি রোমাঞ্চিত হচ্ছিলাম, স্বাধীনতার পরে এত উচ্চ মার্গের বাজেট আমার জানা নেই। এটা সম্ভব হয়েছে ডবল ইঞ্জিন সরকার থাকার জন্য, ডবল ইঞ্জিন সরকার, যেটা বারবার করে আমি বলেছি, আমরা বলেছি এটা দরকার। পশ্চিমবঙ্গ সরকারের টাকা নেই, যা আছে সব লুটের মাল, সব লুটে নিয়েছে, টাকা নেই। টাকা এসেছে, সংখ্যালঘু অংশের লোকদের বিভ্রান্ত করবেন না। এদেরকে আমি দেখে নিচ্ছি, সংখ্যালঘু খাতে যে 2100 সামথিং কোটি টাকা গেছে, 1 টাকা চুরি করতে দেবো না চিটিবাজদেরকে। আমরা পিছনে আছি, নজরদারি করবো আমরা, একটা নয়া পয়সা চিটিবাজি করতে দেবো না। ফিনান্স কর্পোরেশনের মাধ্যমে যে টাকা যাবে, ওখানে পুরো জালিয়াতি, ওখানে তোলাবাজি হতো, টাকা দেওয়ার বিনিময়ে ওটা অসম্ভব নোংরামি কাজ করা হতো। ওটা দেখা হবে, মাইনরিটি কমিশনের ফলো করবে, এবং ওয়াকাফ লুটের ইতিবৃত্ত ঠিক করা হবে, সমস্ত ঠিক বুঝে নেওয়া হবে। আর যেগুলো বলে উর্দুভাষীদের আড়ত, যেটা বললাম, ওই আড়ত ভেঙে দেওয়া হবে, ভীমরুগের চাক, আর যারা যারা যুক্ত প্রত্যেকের কাঠ গোড়ায় তোলা হবে। তাতে গোলাম রাব্বানিও ছাড় পাবে না, আর গোলাম আনসারিও ছাড় পাবে না, মন্ত্রীও পাবে না, আর নেতা ও সেক্রেটারিও পাবে না। দুজনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। এরা নির্লজ্জ, এরা সংখ্যালঘু বাজেট নিয়ে হয়ে করছে, সংখ্যালঘুদের মূল স্রোতে আনার কথা ভাবছে না। পশ্চিমবঙ্গ সরকার এই বাজেটে সংখ্যালঘুদের মূল স্রোতে আনার বার্তা দিয়েছে, যে তোমরা আমাদেরই মূল স্রোতে থাকো, তোমাদের আলাদা আইডেন্টিটি চলো না, তোমাদের জন্য সেই বন্দোবস্তই করেছি। এটা মুসলমানরা যত তাড়াতাড়ি বুঝবে, মানুষ হবে, বাঁচবে। ধন্যবাদ।